আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেলের সংবাদে আমি রিদিতা রেজা। শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ ৮টা মধ্যসূচি সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের হামলার পর ইসরায়েলে হামলার মাত্রা বাড়িয়েছে ইরান, পারমাণবিক স্থাপনা ধ্বংস করলেও খেলা এখনো শেষ হয়নি মন্তব্য। গ্রেফতারের পর ডিবি কার্যালয়ের সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা আজ নেওয়া হবে আদালতে। অন্তর্বর্তী সরকার বিচার বিভাগকে স্বাধীন ও নিরপেক্ষ রাখতে প্রতিজ্ঞাবদ্ধ বললেন প্রধান উপদেষ্টা। জুলাই অভ্যুত্থান জাতিকে ঐক্যবদ্ধ করেছে মন্তব্য। জ্বালানি তেল হার্টের রিংয়ের কর কমিয়ে জাতীয় বাজেট পাস, আইন বাতিল হলেও রিটার্ন দাখিলের সময় বাড়তি কর দিয়ে সাদা করা যাবে কালো টাকা। এবং এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর ৯০তম জন্মদিন আজ। তরুণদের আরও বেশি বই পড়ার তাগিদ এই গুণীজনদের। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের লাইভ স্ট্রিম হচ্ছে। শুরুতে ইরান ইসরায়েল যুদ্ধ। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলায় মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়ল। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার উপদেষ্টা বলেন, খেলা এখনো শেষ হয়নি, চমক চলতেই হবে। ট্রাম্প বলেছেন, প্রয়োজনে ইরানে আরও বড় হামলা চালানো হবে, এখনো অনেক লক্ষ্যবস্তু বাকি। এদিকে যুদ্ধে সরাসরি যুক্তরাষ্ট্র জড়ানোর পর জাতিসংঘ সাধারণ পরিষদে জরুরি বৈঠক হয়। সুব্রত গায়নের রিপোর্ট। ইরানে পারমাণবিক স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পর ইসরায়েলে হামলার মাত্রা বাড়িয়েছে তেহরান। হামলা পাল্টা হামলার পাশাপাশি চলছে পক্ষে বিপক্ষের সমালোচনা। এতে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়ল। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী শামখানি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পারমাণবিক স্থাপনা ধ্বংস করলেও খেলা এখনো শেষ হয়নি। তিনি বলেন, সমৃদ্ধ উপকরণ, জ্ঞান, রাজনৈতিক ইচ্ছা অক্ষুণ্ণ থাকবে এবং চমক চলতেই থাকবে। তবে তিনি একথার মাধ্যমে কি বার্তা দিলেন তা স্পষ্ট করেননি। মার্কিন হামলাকে জঘন্য উল্লেখ করে চিরস্থায়ী পরিণতির হুঁশিয়ারি দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র তাদের সীমানা অতিক্রম করেছে। বিশ্ব এখন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে। এদিকে ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় সফল হামলা চালানোয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, প্রয়োজনে আরও বড় হামলা চালানো হবে। মনে রাখবেন, অনেক লক্ষ্যবস্তু এখনো বাকি। ইরানের সামনে হয় শান্তি নয়তো করুণ পরিণতি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের সিদ্ধান্তের প্রশংসা করে বলেছেন, ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র পূর্ণ সমন্বয় করে কাজ করেছে। ইরানের সাথে যুদ্ধে লক্ষ্য জয়ের খুব কাছাকাছি চলে এসেছি। মার্কিন হামলার পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তেহরানের মধ্যাঞ্চলে বিক্ষোভকারীদের সাথে যোগ দেন। তিনি বলেন, ইরানি জাতিরা কখনোই মাথা নত করবে না। ইরানে সরাসরি যুক্তরাষ্ট্রের হামলার পর স্থানীয় সময় রোববার জাতিসংঘের জরুরি নিরাপত্তা পরিষদের বৈঠক হয়। বৈঠকে উভয় দেশকে সংযত থাকার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এ সময় হামলার নিন্দা জানিয়েছে চীন ও রাশিয়া। সুব্রত গাইন, চ্যানেল আই। এবারে অন্যান্য প্রসঙ্গ। সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে বিএনপির করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তরার বাসা থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। বিএনপির মামলায় আসামির তালিকায় সাবেক ৩ প্রধান নির্বাচন কমিশনার, ১২ নির্বাচন কমিশনার সহ পুলিশের সাবেক ৪ আইজি এবং শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল রয়েছেন। ওই মামলায় সাবেক ৫ সেনা কর্মকর্তাও আসামি। এনামুল কবির রূপমের রিপোর্ট। রোববার দুপুরে বিএনপির কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন খান রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন। এর কয়েক ঘন্টার মধ্যেই উত্তরার বাসা থেকে কিছু ব্যক্তি আটক করে পুলিশে দেয় মামলার ৯ নম্বর আসামি সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে। পরে তাকে মিন্টু রোড ডিবি কার্যালয়ে নেওয়া হয়। বিএনপির দায়ের করা মামলায় আসামি সাবেক ৩ প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ,
KM নুরুল হুদা ও কাজী হাবিবুল আওয়াল। নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুর মোবারক, আবু হানিফ, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জাবেদ আলী, শাহনওয়াজ, রফিকুল ইসলাম, কবিতা খানম, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার শাহাদত হোসেন চৌধুরী, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব, আলমগীর হোসেন, আনিসুর রহমান। আসামির তালিকায় আরও আছেন 4 সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, বেনজির আহমেদ, জাবেদ পাটোয়ারি ও AKM শহীদুল হক। গোয়েন্দা সংস্থা DGFI এর সাবেক প্রধান, NSI এর সাবেক প্রধান ও SBর সাবেক প্রধান। আছেন সাবেক DIG সৈয়দ নুরুল ইসলাম। মামলায় রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র করে নির্বাচনগুলোতে ছদ্মবেশ ধারণ, নির্বাচন সম্পর্কে মিথ্যা বিবৃতি দান, নির্বাচনে অবৈধ অর্থ প্রদান, নির্বাচন সংক্রান্ত খরচের হিসাব না রাখার অভিযোগ আনা হয়েছে। রাতে আটক নিয়ে কথা বলেন ডিবির ভারপ্রাপ্ত প্রধান। সেটা তার নিজের বাসা এবং সেখান থেকে স্থানীয় জনগণ তাকে নেয় এবং পরবর্তীতে পুলিশ হেফাজতে দেয়। শারীরিক অবস্থা ভালো। আমাদের এখানে আসার পর আমরা যেটা করি যে প্রাথমিক অবস্থায় আমাদের MI থাকে, MI-কে দিয়ে আমরা যে প্রাথমিক যে চেক আপগুলা অর্থাৎ তার প্রেশার, তার পালস বিভিন্ন কিছু করি। এটা করার পর্যায়ে আমরা শারীরিক অবস্থা তার সুস্থ পেয়েছি, ভালো পেয়েছি। সোমবার সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে ঢাকার CMM আদালতে পাঠাবে পুলিশ। অন্য মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন পুলিশের সাবেক IG AKM শহীদুল হক আর পুলিশের খাতায় পলাতক হাসান মাহমুদ খন্দকার ও বেনজির আহমেদ। সৌদিতে রাষ্ট্রদূত থাকা অবস্থায় পালিয়ে গেছেন আরেক সাবেক IGP জাবেদ পাটোয়ারি। পুলিশের তথ্য, ভারতে পালিয়ে গেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও SB প্রধান মনিরুল ইসলাম। এনামুল কবির রূপম, চ্যানেল I, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগের সরকারগুলো নিজেদের স্বার্থে বিচার বিভাগকে ব্যবহার করলেও অন্তর্বর্তী সরকার স্বাধীন ও নিরপেক্ষ রাখতে প্রতিজ্ঞাবদ্ধ। বিচার বিভাগ নিয়ে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই আন্দোলন জাতিকে ঐক্যবদ্ধ করেছে। মোস্তাক মল্লিকের রিপোর্ট। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিচার বিভাগীয় স্বাধীনতা ও দক্ষতা শীর্ষক সেমিনারে প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলন স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশকে অনেক দূর এগিয়ে যেতে হবে। জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যা আমাদের জনগণকে অবিচারের বিরুদ্ধে সোচ্চার করেছে। জাতি ঐক্যবদ্ধ হয়েছে। জুলাই অভ্যুত্থানে রাষ্ট্র সংস্কারের যে সুযোগ তৈরি হয়েছে, এমন সুযোগ আর কখনো আসবে না। এই সুযোগ হারাতে দেয়া যাবে না। প্রধান উপদেষ্টা বলেন, সবাই বিচার বিভাগকে ব্যবহার করেছে, তবে বর্তমান সরকার বিচার বিভাগকে নিরপেক্ষ রাখতেই প্রতিজ্ঞাবদ্ধ। আগের সরকারগুলো নিজেদের স্বার্থে ব্যবহার করেছে বিচার বিভাগকে। এই বিচার প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। স্বাধীনতার 54 বছরে যে সংস্কারগুলো অসম্পূর্ণ ছিল তা পূরণ করাই এখন সরকারের মূল লক্ষ্য। বিচার বিভাগের আলাদা সচিবালয় হলে স্বায়ত্তশাসন নিশ্চিত হবে, হস্তক্ষেপ মুক্ত হবে বিচার বিভাগ। প্রধান উপদেষ্টা বলেন, দেশ পরিবর্তনের এটা বড় সুযোগ। কোনো অবস্থাতেই এই সুযোগ হাতছাড়া করা যাবে না। মোস্তফা মল্লিক, চ্যানেল I, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। এই সফরে চীন ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বিভিন্ন দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, চীন একটি অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ। তাদের এই শক্তিকে কাজে লাগাতে পারলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে। এই সফরে আমাদের চীনের উচ্চ পর্যায়ের কিছু কমিউনিস্ট পার্টির নেতাদের সঙ্গে দেখা হবে এবং দুই দেশের বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এবং পরস্পরের স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং চীনের এই অর্থনৈতিক যে শক্তি, এই শক্তিকে আমরা যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমরা উপকৃত হব। আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন আমরা সেটাকে সহযোগিতা নিতে পারবো।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে 2025-2026 অর্থ বছরের জাতীয় বাজেট পাশ করা হয়েছে। বড় কোনো পরিবর্তন ছাড়াই 7,90,000 কোটি টাকার বাজেট পাশ করা হলো। বাজেট পাশ করে সচিবালয়ে সাংবাদিকদের অর্থ উপদেষ্টা বলেন, চমক না থাকলেও চ্যালেঞ্জ আছে, ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পুরনো পথ খুব দোষের নয় বলেও মন্তব্য করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। প্রস্তাবিত বাজেটে অল্প কয়েকটি পরিবর্তন এনে নতুন অর্থ বছরের জাতীয় বাজেট অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে কিছু ক্ষেত্রে কর কমানো হয়েছে, বাড়ানো হয়েছে সামাজিক নিরাপত্তা খরচ, মূল্যস্ফীতি কমিয়ে 6.50 করার লক্ষ্য ঠিক করা হয়েছে, আর জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য 5.50%। বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ডেন্টাল ও ইঞ্জিনিয়ারিং কলেজের কর 15 থেকে কমিয়ে 10% করা হয়েছে। কমানো হয়েছে সম্পত্তি হস্তান্তর কর। নতুন সময়ে নানা চ্যালেঞ্জ মোকাবেলায় বাজেট বাস্তবায়ন সহজ নয় উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, পুরনো পথ যে খুব দোষের তা নয়। আমরা যে একটা বিশেষ সময় যে চ্যালেঞ্জগুলোর জন্য আসছি, সে বাজেট করা খুব সহজ না। অনেকে বলছে অর্থনীতিবিদরা, এটা করা ভালো ছিল, ওইটা করলে আরো ভালো হতো। উনি পুরনো পথে চলেছেন। পুরনো পথে চলার একটা ইসে আছে। পুরনো পথ থেকে আস্তে আস্তে হাইওয়ে হয়, গ্রামের মেঠো পথ কিন্তু হাইওয়ে হয়। অতএব পুরনো পথ চললে যে খুব দোষের তেমন না। কালো টাকা সাদা করার আইন বাতিল করা হয়েছে, তবে রিটার্ন দাখিলের সময় বাড়তি কর দিয়ে টাকা সাদা করা যাবে। সব টাকাই কিন্তু কালো টাকা না, অপরিদর্শিত আয় আছে। সবাই যদি কালো টাকা বলেন, এটা কিন্তু মিসনোমার। সেটা প্রথমত একটা ঢালাই ছিল 15 বছরের সাথে, আমরা আসার পরপরই বাদ দিয়ে দিই। সেকেন্ড যেটা ছিল যে আমরা বলেছি যে একটু ভ্যালুয়েশন বেশি করে দেব, সেটা আমরা বলেছি আর দরকার না, ওটা একদম কমপ্লিটলি এটা আমরা প্রত্যাহার করে নিয়েছি। কমানো হয়েছে আমদানি করা পরিশোধিত জ্বালানি তেল, হার্টের রিং, চোখের লেন্স সহ কয়েকটি পণ্যের মূল্য সংযোজন কর বা ভ্যাট। হার্টের রিং এবং চোখের লেন্স এগুলোতে অ্যাডভান্স ট্যাক্স 5% ছিল, এটা এবার গত জানুয়ারিতে 7.5% নিয়ে গেছে সবার জন্য। তা আমরা এটা পুরো জিরো করে দিয়েছি। জাতীয় নির্বাচনের জন্য বাজেটে রাখা হয়েছে প্রয়োজনীয় অর্থের বরাদ্দ। সামরিক নিরাপত্তা ব্যয় কৌশলগত কারণে বাজেটে উল্লেখ করা হয়নি বলে জানান উপদেষ্টা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। লেখক ও সমাজ চিন্তক এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর 90তম জন্মদিন আজ। দিনটিকে ঘিরে চ্যানেল আই এর তারকা কথন অনুষ্ঠানে অংশ নেন সর্বজন শ্রদ্ধেয় এই গুণী। চ্যানেল আইকে তিনি বলেন, নতুন প্রজন্মের জন্য ভালো দিক নির্দেশনা প্রয়োজন। তরুণদের আরও বেশি বই পড়ারও তাগিদ দেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। ওবায়দুর রশিদের রিপোর্ট। বরেণ্য শিক্ষক, চিন্তাবিদ ও লেখক এমিরেটাস অধ্যাপক ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী জ্ঞানচর্চার প্রসার ও মানবিক সমাজ বিনির্মাণে স্বপ্নবান এক মহান ব্যক্তিত্ব। 90তম জন্মদিনে তাকে সম্মান জানায় চ্যানেল আই। এই গুণীকে স্বাগত জানান চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। চ্যানেল আইয়ের ঐতিহ্যবাহী অনুষ্ঠান তারকা কথনের বিশেষ পর্বে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীকে অভ্যর্থনা জানিয়ে বিশিষ্ট সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের লেখা 40টি বইয়ের সংকলন তার হাতে তুলে দেওয়া হয়। চ্যানেল আইয়ের জন্য আজকে এটা খুবই আনন্দের। আপনার শুভেচ্ছা, 90তম জন্মদিন। আমি জানি আজকে সারাদিন আপনি নানানভাবে ব্যস্ত থাকবেন, অনেক বিশিষ্ট জনরা আপনাকে শুভেচ্ছা জানানোর জন্য আসবে হয়তো, কিন্তু চ্যানেল আইকে যে আপনি সময় দিয়েছেন এজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা ভাবি যে আপনি চ্যানেল আই করবেন, আমাদের জন্য সত্যিকারই আলোক পত্রিকা। আপনি আরো বেঁচে থাকুন, আরো সচল থাকুন এবং আমাদেরকে আলোকিত করুন। চ্যানেল আইকে বিশেষ সাক্ষাৎকার দেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। নতুন প্রজন্ম তো ওই পথের নির্দেশ পাচ্ছে না, মানে তাদের সামনে তো কোনো পথের নির্দেশ নাই। জ্ঞানের চর্চা কিন্তু কমে গেছে, খুবই কমে গেছে, এবং জ্ঞানের চর্চা না করলে তো তরুণ প্রজন্ম নতুন পথের সন্ধান পাবে না। তারা তো পুরনো পথের দিয়েই চলবে, তারা নতুন চিন্তা পাবে না, তারা দেশের সমস্যা বুঝতে পারবে না। সেই জন্য জ্ঞানানুশীলনের উপরে খুব গুরুত্ব দেওয়া দরকার, এবং এই জ্ঞানানুশীলন কেবল যে শিক্ষা প্রতিষ্ঠানে হবে তা না, এটা সাংস্কৃতিকভাবে করতে হবে। গণমাধ্যমকে জনগণের পক্ষে স্বাধীনভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান ইমেরিটাস অধ্যাপক ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী।
ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। এবারে বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে গল থেকে কলম্বোয় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। মাঠের অনুশীলন না থাকায় ফুরফুরে মেজাজে রয়েছে অধিনায়ক নাজমুল শান্ত টিম টাইগার্স। পরিবার নিয়ে আসা তাইজুল সহ স্কোয়াডে থাকা অনেকেই ব্যক্তি উদ্যোগে ঘুরে বেরিয়েছেন কলম্বোর বিভিন্ন দর্শনীয় স্থানে। 25 জুন কলম্বোর সিংহলি স্পোর্টস ক্লাব মাঠে হবে সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্ট। এই মাঠে মুশফিক ছাড়া কারোই টেস্ট খেলার অভিজ্ঞতা নেই। উইকেট দেখে টিম কম্বিনেশন সাজানো সহ একাদশেও পরিবর্তন আসবে কোচ ফিল সিমন্সের টাইগারদের। এই ম্যাচ দিয়ে আবারও মাঠে ফিরবেন মেহেদী হাসান মিরাজ। ব্যাটিংয়ে রোমাঞ্চ ছড়িয়েও গল টেস্ট হোস্টদের সঙ্গে ড্র করে এবার কলম্বোতে জয়ের লক্ষ্য বাংলাদেশ ক্রিকেট দলের। তার আগে সোম ও মঙ্গলবার অনুশীলনে নিজেদের ঝালিয়ে নেবে টাইগাররা। সময় হলো বিরতি নেবার। বিরতির পর আরো সংবাদের সাথে জানিয়ে ফিরবো। ফিরে এলাম বিরতির পর। কৃষি সংবাদ। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় লতিরাজ কচু আবাদ করে সফল হয়েছেন এক কৃষক। 6 থেকে 7 মাসের মেয়াদে পরিত্যক্ত জমিতে এই সবজি আবাদ করে লাভবান হচ্ছেন তিনি। চাঁপাইনবাবগঞ্জ থেকে আশরাফুল ইসলামের পাঠানো তথ্য, ভিডিওচিত্র রাজীব আহমেদের রিপোর্ট। যশোর থেকে 2 টাকা পিস লতিরাজ কচু নিয়ে আবাদ শুরু করেন আবু রায়হান। মাত্র 2 মাস পর থেকেই ফলন পেতে শুরু করেন তিনি। একটি গাছ থেকে 200 থেকে 250 গ্রাম কচু পাওয়া যায়। সপ্তাহে প্রতি বিঘা 8 থেকে 10 মণ লতিরাজ কচু উত্তোলন করা যায়। 2500 থেকে 2700 টাকা মণ দরে বিক্রি হয় কচুর লতি। আমি এনজিও চাকরি করতাম, তো বেকার হয়ে গেলাম। বেকার হয়ে যাওয়ার পরে আমি দেখছি ইউটিউব দেখতে দেখতেই লতিরাজ কচুর মানে সংবাদ পাই এখানে। অনেক দেখতে দেখতে আমি সুলতান স্যার নাইয়ার সাথে আমি কৃষি অফিসারের সাথে, বড় অফিসারের সাথে আমি পরামর্শ করলাম। তো স্যাররা বলেছে না, এটা করা যাবে, সমস্যা এটা করলে পারে তুমি এগিয়ে যেতে পারো, আমরা এটা তোমার সহায়তা করব। পুষ্টি নিরাপত্তা নিয়ে কাজ করছে ভোলারহাট উপজেলা কৃষি অফিস। এরই অংশ হিসাবে এই উপজেলায় লতিরাজ কচুর আবাদে উদ্বুদ্ধ করা হচ্ছে। পরিত্যক্ত জমিতে এটা এই যে কচু চাষ অত্যন্ত লাভজনক। এই লতি কচুটা আসলে এটা যে কোনো জায়গায় জন্মায়, এখানে আসলে তেমন পরিচর্যার প্রয়োজন হয় না। যেহেতু লতি হয় এই জন্য আমরা প্রয়োজনে অল্প কিছু সার ব্যবহার করতে পারি, তবে সার প্রয়োগ না করলেও ভালো ফলন পাওয়া যাবে। লতিরাজ কচু একটি অধিক পুষ্টিগুণ সম্পন্ন ফসল। এতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন সহ বিভিন্ন ধরনের ভিটামিন রয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। প্রকৃতি সংবাদ। ফেনীর মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে সৃষ্ট বন্যার পানি নেমে দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতি। আর্থিক ক্ষতির পাশাপাশি বন্যায় বিপর্যস্ত পরিবেশ প্রতিবেশন। পরিস্থিতির উন্নয়নে জিও ব্যাগ ফেলে বাঁধ মেরামতের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। তবে ক্ষয়ক্ষতি এড়াতে টেকসই বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। ফেনীর প্রতিনিধি রবিউল হক রবির তথ্য, ভিডিওচিত্র আফরোজা হাসির রিপোর্ট। টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তীব্র চাপে 19 জুন রাতে ভেঙে যায় ফুলগাজী উপজেলার মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এতে প্লাবিত হয় উত্তর বরইয়া সহ কয়েকটি গ্রাম। ক্ষতিগ্রস্ত হয় বাড়িঘর, রাস্তাঘাট, ভেসে যায় পুকুরের মাছ এবং পোল্ট্রি খামার। পানি নেমে যাওয়ায় গ্রামগুলোতে দৃশ্যমান হচ্ছে বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতির চিত্র। এই 2-4 দিন 5 দিন পর্যন্ত জলের ভিতরে থাকি, অসুখ হয়ে যায়। আমরা তো জলসন্ধে বইতে আমরা কৃষক মানুষ, আমরা কৃষকের লেখামো কই বন জঙ্গল করি একবারে নদীটাকে ছোট করে ফেলছি। আপনার এখন বর্ষাকালে যখন জল ধারণ ক্ষমতা থাকে না, তখন বাঁধ প্রত্যেকবারে ভাঙে যায়। আমাদেরকে ত্রাণ না দিয়ে আমাদের যদি নদীর এটা ভালো করে সংস্কার করে, তাহলে হয়তো আমরা একটু শান্তিতে বসবাস করতে পারবো। টিকসই বাঁধ চাই, আমরা কোনো ত্রাণ চাই না। বন্যা ঠেকাতে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং সহ বাঁধ মেরামতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় উদ্যোগ। সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমাদের জিও ব্যাগ যেটা ফিলিং হয়েছে সেটা গোনার জন্য একটা স্থানীয়ভাবে কমিটি আছে, যেখানে জেলা প্রশাসনের একজন সদস্য থাকে এই কমিটিতে।
এছাড়া জিওটিউবটাও কাউন্টিং করবে কমিটি। প্রত্যেকটা জিনিসই এখানে স্বচ্ছতার সাথে করা হবে। তবে দফায় দফায় বন্যা আর জলাবদ্ধতা থেকে পরিত্রাণে স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চেংলাই। খেলার খবর। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। যুক্তরাষ্ট্রে হামলার পর ইসরায়েলে হামলার মাত্রা বাড়িয়েছে ইরান। পারমাণবিক স্থাপনা ধ্বংস করলেও খেলা এখনো শেষ হয়নি মন্তব্য। গ্রেফতারের পর ডিবি কার্যালয়ের সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা আজ নেওয়া হবে আদালতে। অন্তর্বর্তী সরকার বিচার বিভাগকে স্বাধীন ও নিরপেক্ষ রাখতে প্রতিজ্ঞাবদ্ধ বললেন প্রধান উপদেষ্টা। জুলাই অভ্যুত্থান জাতিকে ঐক্যবদ্ধ করেছে মন্তব্য। জ্বালানি তেল হার্টের রিংয়ের কর কমিয়ে জাতীয় বাজেট পাস। আইন বাতিল হলেও রিটার্ন দাখিলের সময় বাড়তি কর দিয়ে সাদা করা যাবে কালো টাকা। এবং এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর 90তম জন্মদিন আজ। তরুণদের আরও বেশি বই পড়ার তাগিদ এই গুণীজনদের। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি চ্যানেল আই সংবাদ। ধন্যবাদ।